নবেন্দুদা আমাকে প্রথম নিয়ে গিয়েছিল। মধ্যবিত্ত বাড়ির সন্তান, বাপ যখন গেছে তখন বয়স বছর দশেক। পৃথিবীর কেউ আমার আপনার নয়। আড়াইখানা ঘরের যে বাড়িটায় বাস করি সেখান থেকে যে কোনো মুহূর্তে বহিষ্কৃত হওয়ার সম্ভাবনা। একমাত্র কাজের লোক আর নিজের লোক আমার মা। কিন্তু কতটুকুই বা তার সামর্থ্য। একটা কঙ্কালের উপর ধান জড়ানো শরীর, দেহের মধ্যে প্রকট দুটি টানা টানা কালো চোখ। সে চোখে ভয়ের লেশমাত্র ছিল না, ছিল দুনিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস। মা আমাকে দুটো হাত দিয়ে জড়িয়ে ধরল। স্কুলে পড়তাম, বাবা সেই স্কুলেরই মাস্টার ছিল, সেই জন্য মাইনে লাগতো না। ভেবেছিলাম বাবার যাওয়ার সঙ্গে সঙ্গে লেখাপড়াও খতম হবে, কিন্তু তা হলো না। মা আমার হাত ধরে হেডমাস্টার মশাইয়ের কাছে নিয়ে গেল। অনেকক্ষণ ধরে ফিসফিস করে কি বলল, ফলে আমি স্কুলে রয়ে গেলাম বিনা মাইনেতেই। কাছেই মামারা ছিল, তারা সকলেই কৃতবিত্ত, ভালো চাকরি করে, বাড়িঘরও করেছে। বাবা বেঁচে থাকতে খুব যাওয়া আসার পাট ছিল না, কারণ বাবাকে তারা বার দুয়েক ভালো চাকরি জুটিয়ে দিয়েছিল, কিন্তু বাবা মাস্টারি ছাড়া রাজি হয়নি। বাবার অসুখের খবর পেয়ে তিন মামাই এসেছিল, ডাক্তার ওষুধপত্রের ব্যাপারে সাহায্যও করেছিল। তারপর বাবা মারা যেতে মাকে বলেছিল, সুহাস, তুই ছেলেকে নিয়ে আমাদের ওখানেই চল, বিনুকে আমরা দেখাশোনা করতে পারবো। মা রাজি হয়নি, বলেছিল থাক, আমি এখানেই থাকি, তোমরা বরং মাঝে মাঝে আমাদের খোঁজ খবর নিও। মার বোধহয় ভয় ছিল, মধ্যবিত্ত স্কুল মাস্টারের ছেলে বড়লোক মামার বাড়ি গিয়ে হয়তো ভারসাম্য হারাবে, বড় লোকিয়ানা তাকে গ্রাস করবে। লেখাপড়ায় বরাবরই ভালো ছেলে ছিলাম, ম্যাট্রিক পাশ করলাম স্কলারশিপ নিয়ে। বাবা মারা যাবার সময় মার চোখে জল দেখিনি, কিন্তু আমার সাফল্যের সংবাদে আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল। মামারাও এসেছিল, তারাও আমার কলেজে ঢোকার সব ব্যবস্থা করে দিয়েছিল। যখন বিয়ে পরীক্ষা দেব তখন অসুবিধায় পড়লাম। বড় মামা হঠাৎ হার্ট ফেল করে মারা গেল। মা খুব আশা করেছিল আমি বিয়ে পাশ করলে মামাদের বলে একটা ভালো চাকরিতে বসিয়ে দেবে, সে আশায় সমাধি। বিপদের ওপর বিপদ। পরীক্ষার মাসখানেক আগে টাইফয়েড শয্যাগত হলাম। তখন টাইফয়েডের ওষুধ ডাক্তারদের করায়ত্ত, মৃত্যু ভয় ছিল না, কিন্তু দুর্ভোগ ছিল। যখন পরীক্ষা দিতে বসলাম তখন একটানা 1 ঘন্টা বসে থাকলেই মেরুদণ্ড টনটন করে, অন্ধকার দেখি, লিখতে গেলে হাত কাঁপে। শুধু আমিই নয়, অধ্যাপকরাও নিশ্চিত জানতেন যে আমি ফার্স্ট ক্লাস পাবই, কিন্তু ফল বের হতে দেখা গেল আমি অর্থনীতিতে সেকেন্ড ক্লাস পেয়ে পাশ করেছি, তাও বেশ নিচের দিকে। বেশ কিছুদিন লজ্জায় বাড়ি থেকে বের হতাম না। তারপর একদিন শোক সংকোচ ভুলে বের হতে হলো। চাকরির ভিক্ষাপত্র হাতে নিয়ে অফিস থেকে অফিসে পরিক্রমা। সুবিধে হলো না। মাস 6 বেকার থাকার পর এক বেসরকারি ছোট্ট কলেজ থেকে ডাক এলো। রাজি না হয়ে উপায় ছিল না। বাবার সামান্য সঞ্চয় কবে শেষ হয়ে গিয়েছিল। মার কিছু অলংকার ছিল, তাও নিঃশেষ। মাইনা মোটেই বেশি নয়। ভদ্রভাবে বাঁচতে হলে আর একটা কিছু করা দরকার। তাই পাড়ার অনেককে বলে রেখেছিলাম কোনো কিছু সন্ধান পেলে জানাতে। নবেন্দুদাই খবর আনলো। নবেন্দুদার চাকরি করার দরকার হয় না। কলকাতা শহরে তাদের গোটা 5 বাড়ি, 2 বস্তি, এই ছাড়া ট্যাক্সির কারবার আছে। নবেন্দুদা বলল, কল্যাণ, টিউশন করবে নাকি? ভালো একটি টিউশনই আছে। টিউশনি কোথায়? খুব দূরে নয়, বাগবাজারে। সপ্তাহে 3 দিন পড়াতে হবে, 50 টাকা দেবে। সে সময় 50 টাকা কম নয়। রাজি হয়ে গেলাম। তাহলে বিকেলে তৈরি থেকেও, নিয়ে যাব। ঠিক 6টায় নবেন্দুদার আমাকে নিয়ে বের হলো। সাদা 2তলা বাড়ি,
গেট আছে। গেট ঠেলে আমরা ঢুকলাম। সামনেই বসবার ঘর, মেঝেই ফরাস পাতা, তার উপর তাকিয়ে ফরাসের উপর যে পৌর ভদ্রলোক বসে, তার গায়ের রং আমাবস্যাকেও হার মানানো। বিরাট ঝাঁটা গোঁফ, মাথায় কাঁচা পাকা চুল। ভদ্রলোক ঝুঁকে পড়ে হিসেবের খাতা দেখছিল। মুখ তুলে বলল, টিউটার, তা এর কি করা হয়? আমি উত্তর দিলাম, আমি দীননাথ কলেজের অধ্যাপনা করি। পড়াশোনা অর্থনীতিতে অনার্স নিয়ে বিএ পাশ করেছি। এবার দিব্যেন্দুদার দিকে তাকিয়ে বলল, মাইনেপত্রের কথা বলেছ? বলেছি। ওরে কে আছিস? ভদ্রলোক হুঙ্কার ছাড়ল। কাছেই বোধহয় একজন চাকর ছিল। আওয়াজে সে ঘরের মধ্যে এসে দাঁড়ালো। অনুকে একবার আসতে বল। চাকর বেরিয়ে গেল। মিনিট 15 পরে যে ঢুকলো, তাকে দেখে বেশ কিছুক্ষণ চোখ ফেরাতে পারলাম না। 14-15 বছর বয়সী কিশোরী, কিন্তু শরীরের কানায় কানায় যৌবন যেন একটু আগেই এসে গেছে। শঙ্খধবল গায়ের রং, কাজল কালো দুটি চোখ, টুকটুকে লাল ঠোঁট, কালো চুল পিঠ ছাপিয়ে পড়েছে। পরনে বাসন্তী রঙের শাড়ি, সবুজ ব্লাউজ। মেয়ে নয়, যেন শিল্পীর আঁকা নিখুঁত একটি ছবি। এই আমার মেয়ে অনিতা, আর এই তোমার টিউটার। বলেই ভদ্রলোকের মনে পড়ে গেল এখনো আমার নামটা জানা হয়নি। নামটা কি আপনার? বললাম, কল্যাণ বসাক। আপনি তাহলে কবে কবে আসবেন? একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। ভাবছিলাম, এই কুৎসিত দর্শন বাপের এই মেয়ে, এও কি সম্ভব? খেয়াল হতে বললাম, কিছু বললেন? ভদ্রলোক প্রশ্নটি আবার জানালেন। সোমবার শুক্র আমার সুবিধে। কটা থেকে কটা? 6:30 থেকে 8:30। বেশ, কাল সোমবার, কাল থেকেই আরম্ভ করবেন। সেদিন আমি আর নবেন্দুদা উঠে এসেছিলাম। সারাটা পথ কোনো কথা বলিনি। নবেন্দুদা কিছু বলেছিল কিনা জানি না। আমি শুধু ভাবছিলাম, রূপের ওই জ্বলন্ত শিখার সান্নিধ্যে বসে কি করে সপ্তাহে 3 দিন আমি পড়াবো। মেয়ে পড়াতে হবে এ কথা নবেন্দুদা আগে বলেনি। আগে জানলে হয়তো ইতস্তত করতাম, রাজি হতাম না। কিন্তু এখন আর পিছনো সম্ভব নয়, কথা দেয়া হয়ে গিয়েছে। পরের দিন যখন পড়াতে গেলাম, তখন বাইরের ঘর খালি। ধারের কাছে কাউকে দেখতে পেলাম না। দাঁড়িয়ে ইতস্তত করছি, এমন সময় কালকের চাকরের সঙ্গে দেখা। চাকর একবার দিদিমণিকে খবর দাও, বলো মাস্টারমশাই এসেছে। চাকর অপাঙ্গে আমাকে দেখল, তারপরে বলল, আপনি ভেতরে গিয়ে বসুন, আমি খবর দিচ্ছি। আমি ভিতরে ঢুকলাম। ছোট্ট চৌকা ঘর, জানলায় সবুজ পর্দা, মাঝে কাঁচ ঢাকা একটা টেবিল, দুটো চেয়ার, পাশে বার্নিশ চকচকে সেল্ফ, তাতে পরিপাটি করে বই সাজানো, ওপরে পাখা। সম্ভবত এটাই অনিতার পড়ার ঘর। একটা চেয়ার টেনে বসলাম। একটু আগেই এসেছি, তখনও বিকেলের রোদ রয়েছে। জানলার পর্দা থাকার জন্য ভিতরে হাওয়া আসছে না। এদিক ওদিক চোখ ফিরিয়ে পাখার সুইচ দেখার চেষ্টা করলাম। টেবিলের উপর একটা ইংরাজি বই ছিল, লিডিন্ডাস অফ গ্রিকল্যান্ড লোম। প্রথম পাতা উল্টাতেই দেখলাম মুক্তার মতন হস্তাক্ষরে লেখা, অনিতা মজুমদার। এ কি, আপনাকে অন্ধকারে বসিয়ে রেখেছে? পাখাও খুলে দেয়নি? কণ্ঠস্বর যেন বীণার ঝংকার। পাখা ঘুরল, আলো জ্বলে উঠল। সেই আলোয় অনিতাকে দেখলাম। আজ পরনে লাল শাড়ি, লাল ব্লাউজ। বোধহয় বিকালে গা ধুয়ে প্রসাধন সেরে এসেছে। তখনও কপালের উপর সিথির কাছে জলের ফোঁটা। অনিতা এগিয়ে আসতে তার দেহ থেকে মদির সুবাস ভেসে এলো। আপনি চা খান তো? ঘাড় নাড়লাম, খাই। অনিতা বেরিয়ে গেল। একটু পরেই ফিরে এসে আবার সামনাসামনি বসল। আজ প্রথম দিন, আপনি আমার বইগুলো দেখুন। অনিতা উঠে সেলফের কাছে দাঁড়ালো, কতকগুলো বই নিয়ে আবার চেয়ারে বসলো। আমার অবস্থা অসহনীয়। সেলফ থেকে আমার চেয়ারের ব্যবধান খুব কম।
ফলে অনিতা যখন নিচু হয়ে সেলফ থেকে বই বাঁচছিল তখন তার শাড়ির আঁচলের কিছুটা আমার হাঁটুর ওপর। ওর শরীরের আঁচল যেন দেহের একটু অংশ। আঁচলের স্পর্শেই আমার শরীরের শিহরণ দেখে আমার তাই মনে হলো। বইগুলো দেখলাম, ইংরাজি, বাংলা, অঙ্ক, ইতিহাস। কিছু একটা জিজ্ঞাসা করতে হবে তাই বললাম, এর মধ্যে কোনটা তোমার সবচাইতে বেশি ভালো লাগে? অনিতা হেসে বলল, সত্যি কথা বলবো মাস্টারমশাই? সত্যি কথা বলবে তাই তো আশা করি। হাসতে হাসতে অনিতা উত্তর দিল, আমার কোনোটাই ভালো লাগে না। সবিস্ময়ে প্রশ্ন করলাম, সে কি? পড়তে তোমার ভালো লাগে না? তবে কি ভালো লাগে? ঘুমোতে। হাসির রেশ তখনও অনিতার দুই ঠোঁটের কোণে। কি বলবো এরপর, কি বলা শোভা হবে ভাবছি, এমন সময় চাকর এক হাতে চায়ের কাপ আর এক হাতে কয়েকটা বিস্কিট এনে আমার সামনে রাখলেন। তোমার চা? আমি চা খাই না, দুধ খাই। অনিতা টেবিলের ওপর থেকে বইগুলো একপাশে সরাতে সরাতে বলল। বুঝতে পারলাম ছাত্রীটি কিঞ্চিৎ প্রগলভ স্বভাবের। ধনীর দুলালি হলে যা হয়। চা শেষ করে ইংরাজি একটা বই টেনে নিলাম। বললাম, এই বইটা ক্লাসে কোথায় পড়াচ্ছে? অনিতা বইটা নিয়ে পাতা উল্টে কবিতা বের করে দেখালো। লুসি গ্রে কবিতা। কবিতাটি আমারও পড়া ছিল, বোঝাতে কোনো অসুবিধে হলো না। দেখলাম দু হাতের ওপর মুখ রেখে অনিতা গভীর মনোযোগ দিয়ে শুনল। আমার বোঝানো শেষ হতে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, কি চমৎকার পড়ান আপনি। বললাম, যেটা বোঝালাম সেটা সহজ ইংরাজিতে লিখতে পারবে? চেষ্টা করব। কথার সঙ্গে সঙ্গেই অনিতা খাতা টেনে নিয়ে লিখতে আরম্ভ করল। মাথা নিচু করে লিখছে। আমি তার এক মাথা কোঁকড়ানো ভ্রমরকৃষ্ণ চুলের গোছা দেখতে পাচ্ছি, সুগঠিত শঙ্খশুভ্র ললাট। লেখার তালে তালে দোকানের রিং দুটো দুলছে। কিছুক্ষণ পর খাতাটা আমার দিকে এগিয়ে দিয়ে অনিতা বলল, এই নিন, ঠিক হয়নি বোধ হয়। পড়ে দেখলাম দু একটা ছোটোখাটো ভুল আছে, না হলে মোটামুটি বেশ ভালো হয়েছে। সত্যি কথা বলতে কি, এত ভালো ইংরাজি আমি অনিতার কাছ থেকে আশা করিনি। সেই কথাই বললাম, তোমার ইংরাজি জ্ঞান মোটামুটি ভালোই। আরক্ত মুখে অনিতা মৃদু কণ্ঠে বলল, ছেলেবেলায় একজন মেম আমাকে পড়াতেন, মিসেস কলিংস। তারপর তিনি দার্জিলিং বদলি হয়ে গেলেন। এরপর বাংলা বই ধরলাম। বাংলার উপর অনিতার দখল মন্দ নয়। পড়ানো শেষ হতে হতে ঘড়ির দিকে চোখ পড়তেই দেখলাম 8:35। উঠে দাঁড়িয়ে বললাম, আজ চলি অনিতা, আবার পরশু আসবো। অনিতা আমার পিছন পিছন সিঁড়ি পর্যন্ত এলো। আমি নামতে শুরু করতেই বলল, গুড নাইট মাস্টারমশাই। ফিরে দেখলাম কাজল কালো দুটি চোখ, স্ফুরিত ওষ্ঠাধার। অনিতা প্রতিমার মতন সুন্দরী। সারাটা রাস্তা অন্যমনস্ক রইলাম। নামবার সময় একটা স্টেপ বেশি চলে গেলাম। বাড়িতে ঢুকতে মা জিজ্ঞাসা করল, কি রে, কেমন ছাত্র? বললাম, ছাত্র নয়, ছাত্রী। মার দিকে না দেখেই তার বিস্ময় বিস্ফারিত দুটো চোখের দৃষ্টি কল্পনা করতে পারলাম। খেতে বসতে মা প্রসঙ্গটা আবার তুললেন। ছাত্রী বললি, তার বয়স কত? এবারও মার দিকে না তাকিয়েই বললাম, তা বছর 14-15 হবে, ক্লাস 9-এ পড়ে। বয়সের উল্লেখে মা খুব খুশি হলো না। বলল, 15 বছরের মেয়ে তো বেশ বড়, মাস্টারনি পেল না? উত্তর না দিয়ে হাসলাম। খাওয়া শেষ করে ওঠার মুখে বললাম, মাস্টারনি ডাকলে তোমার গরিব ছেলের বাড়তি রোজগারটুকু আর হতো না মা? মাসখানেক এক টানা চলল। প্রথম দর্শনে অনিতাকে যতটা চটুল ভেবেছিলাম তা সে নয়, রীতিমতন বুদ্ধিমতী। কথায় কথায় তার পারিবারিক পরিবেশও খোঁজ নিয়েছি। মা নেই। মা যখন মারা যায় তখন অনিতার বয়স 7। বাড়িতে বাবা আছে।
আর বাবার দূর সম্পর্কের এক বোন। সে বোন 12 মাসই শয্যাশায়ী থাকে। সংসারে হাল ধরা দূরে থাক, কারো খোঁজ খবর নেওয়াও তার পক্ষে সম্ভব হয় না। কাজেই এই সংসারে অনিতা বেশ নিঃসঙ্গ। পড়াশোনা করে, বন্ধুদের সঙ্গে সিনেমা যায়, অবসর সময় গিটার বাজায়। একদিন আমি পড়ার টেবিলে বসতেই অনিতা বলল, মাস্টারমশাই, সামনের শনিবার আপনার কোনো কাজ আছে? শনিবার? না, কেন? বিকেলের দিকে একবার আসতে পারবেন? কি ব্যাপার বলো তো? অনিতা মাথা নিচু করে বলল, আমার জন্মদিন। অবশ্য বেশি লোক আসবে না, শুধু আমাদের ক্লাসে কয়েকজন মেয়ে। আপনি আসবেন কিন্তু। বুঝলাম, না এসে আমার উপায় নেই। সেই সঙ্গে একথাও মনে হলো, কয়েকদিন আগে অনিতার দেয়া খামের মধ্যে 50 টাকা পেয়েছি। ভেবেছিলাম সংসারে সাশ্রয় হবে, তা বেশ কিছুটা উপহার কিনতে খরচ হয়ে যাবে। এ ধরনের জন্মদিনে আগে কখনো নিমন্ত্রিত হইনি। এ বয়সের ছাত্রীদের কি দেয়া সমীচীন সে সম্বন্ধেও কোনো ধারণা নেই। প্রথমে শাড়ির কথাটাই মনে এসেছিল, কিন্তু তার দামের কথা মনে পড়তেই সে চিন্তা ত্যাগ করলাম। অবশেষে এ দোকান সে দোকান ঘুরে রবীন্দ্রনাথের একটা রঙিন মূর্তি কিনলাম। ঠিক এ ধরনের মূর্তি আগে আর চোখে পড়েনি। বিশ্বকবি উদাস দুইটি চোখে স্বপ্নের ছায়া, অধরে রহস্যময় হাসির অস্পষ্ট আভাস। আমি যখন অনিতার বাড়ি গিয়ে পৌঁছলাম, তখন আসর জমজমাট। ওপরের ঘরে অনিতা গিটার বাজাচ্ছে, তাকে ঘিরে গোটা 10 মেয়ে। চৌকাঠির কাছে দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলাম, কারণ ওই প্রমীলার রাজ্যে আমিই একমাত্র পুরুষ। অনিতা আমাকে দেখেই গিটার থামিয়ে বলল, আসুন মাস্টারমশাই, এরা সব আমার সঙ্গে পড়ে। মেঝের ওপর কার্পেট বিছানো। একেবারে পিছনে গিয়ে বসলাম। এদিকে টেবিলের ওপর উপহারের স্তূপ, রবীন্দ্রনাথের মূর্তিটিও একপাশে রেখে দিলাম। গিটার থামাতেই সিঁড়িতে ভারী পায়ের শব্দ শোনা গেল। দরজায় গোড়ায় অনিতার বাপ, পরনে কোট প্যান্ট, হাতে ভেলভেটের একটা প্যাকেট। ভদ্রলোক ভিতরে ঢুকলো না, চৌকাঠের ওপার থেকেই বলল, অনু, এটা রেখে দাও, আমি বসতে পারবো না। চৌধুরী সাহেবের ওখানে টিপাটি আছে। অনিতা উঠে ভেলভেটের বাক্সটা নিয়ে টেবিলের ওপর রেখে দিল। তুমি এক টুকরো কেক অন্তত খেয়ে যাও, এসে খাবো। এমনিতেই দেরি হয়ে গেছে। ভদ্রলোক আর দাঁড়ালো না, নিচে নেমে গেল। খুব অল্প সময়ের জন্য ভদ্রলোক এসে দাঁড়িয়েছিল, কিন্তু তার মধ্যেই বাতাসে যে গন্ধ ছড়িয়ে পড়েছিল, তার জাত সম্বন্ধে ভুল হবার কথা নয়। এ কথা ভেবেই আশ্চর্য লাগলো, এমন অসময়ে ভদ্রলোক সুরাপান করেছে, আর ওই অবস্থাতেই মেয়ে আর তার সহপাঠিনীদের সামনে হাজির হতে বিব্রত বোধ করেননি। অনিতা ঘর থেকে বেরিয়ে গেল, একটু পরেই ফিরে এলো। তার পিছন পিছন ট্রে হাতে ভৃত্যের দল। বৈকালিক চা পানের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম, কিন্তু দেখলাম বিরাট আয়োজন, হাইটি বলা যেতে পারে। সব শেষ হতে 8:30 বেজে গেল। মেয়েরা অনেকেই চলে গিয়েছে, জনা দুয়েক ছিল। অনিতা বলল, মাস্টারমশাই, আপনি তো বউবাজারে যাবেন, ইরার সঙ্গে চলে যান না। দেখলাম গেটের সামনে একটা মোটর দাঁড়িয়ে, সম্ভবত ইরার মোটর। কলকাতা শহরের পক্ষে রাত এখন বেশি কিছু নয়, ট্রাম বাস সবই চলছে। একান্ত অপরিচিতা কারোর সঙ্গে মোটরে যেতে সংকোচ হলো। আমি একটু অন্যদিকে যাব অনিতা, লিফটের দরকার নেই। অনিতা আমার সঙ্গে গেট পর্যন্ত এলো। মেয়েরা মোটরে গিয়ে উঠেছে। আমি যাবার উদ্যোগ করতেই অনিতা বলল, দাঁড়ান মাস্টারমশাই, জন্মদিনে আপনাকে প্রণাম করি। অনিতা নিচু হয়ে পায়ের ধুলো নিল। তাকে জিজ্ঞাসা করলাম, কি আশীর্বাদ করব বলো? অনিতা বলল, বারে, আপনি আশীর্বাদ করবেন, আমি কি বলবো? বললাম, বেশ, আশীর্বাদ করছি জীবনে সুখী হও। কেমন, ঠিক হয়েছে? অনিতা মাথা নাড়ল। হুম, বড্ড বুড়োটে হয়ে গেল।
তাই তো বলছি, কি আশীর্বাদ করব বলো? আশীর্বাদ করুন যেন রাঙা টুকটুকে বর হয়। অনিতা দাঁড়ালো না, হাসির ফোয়ারা তুলে ছুটে ওপরে চলে গেল। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে বেরিয়ে এলাম। সারাটা পথ দুকানে অনিতার হাসির ঝংকার বাজতে লাগলো। অনিতা একটা প্রহেলিকা। মাঝে মাঝে গভীর মুখে পড়াশোনা করে, শিক্ষকের প্রাপ্য সম্মান দিতে কার্পণ্য করে না। আবার মাঝে মাঝে চটুল প্রগলভ হয়ে পড়ে। এর কারণ হয়তো বয়ঃসন্ধি। বৈষ্ণব কবিতা রাধিকার এই বয়সের মানসিকতার উল্লেখ আছে, কৈশোর আর যৌবনের সন্ধি। দিন দশেক পরে আর এক বিপত্তি। অনিতার কাছে যেতে গিয়ে তার বাপের সঙ্গে দেখা হলো। মনে হলো আমাকে দেখে ভদ্রলোক যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই যে আপনি এসে গেছেন, আমাকে বাঁচান মাস্টারমশাই। কথাগুলো যে বুঝতে পারিনি সেটা বোধহয় আমার মুখ দেখেই প্রকাশ পেয়ে থাকবে। তাই ভদ্রলোক আরও প্রাণোচ্ছল হলো। একটা নৃত্যনাট্যের কার্ড এসেছে, দুজনের কার্ড। ঠিক ছিল আমি অনিতাকে নিয়ে যাব, কিন্তু একটু আগে ফোন এসেছে এখনই গ্র্যান্ড হোটেলে যেতে হবে। বম্বে থেকে মিস্টার চন্ডু ভাই এসেছেন, তার সঙ্গে অনেক দিনের ব্যবসায়িক সম্পর্ক। আমায় কি করতে হবে বলুন? আপনি অনুকে নিয়ে যান। 1.5 ঘন্টার প্রোগ্রাম। আমি যাবার সময় আপনাকে নামিয়ে দিয়ে যাব, ফেরার সময় ট্যাক্সি নিয়ে চলে আসবেন। অনিতা তৈরিই ছিল, বাপের ডাকে নেমে এলো। পরনে জমকালো নীল শাড়ি, সেই রঙের ব্লাউজ, গলায় মুক্তার মালা। আসল কি নকল জানি না, নিঃসন্দেহে অনিতা মনোহারিণী। সচরাচর এমন রূপ, এত রূপ দেখা যায় না। অনু, তোমার মাস্টারমশাই নিয়ে যেতে রাজি হয়েছেন, চলো। আমি ড্রাইভারের পাশে বসলাম, অনিতা আর তার বাপ পিছনে। নৃত্যনাট্য সামা এ শহরে এক নামকরা দল। টিকিটের যে দাম! দেখার ইচ্ছে থাকলেও আমার পক্ষে সম্ভব ছিল না। অনিতার কল্যাণেই শখ মিটল। অনিতাকে পাশে নিয়ে হলে ঢুকবার সময় বহু যুবকের ঈর্ষাতীক্ষ্ণ দৃষ্টিবাণে বিদ্ধ হলাম। আমার নিজের চেহারা সম্বন্ধেও মনে মনে একটু গর্ব ছিল। দৈর্ঘ্যে 5 ফুট 10 ইঞ্চি, সুগৌর বর্ণ, বুদ্ধিদীপ্ত মুখ চোখ। একেবারে সামনের সারিতে দুজনে পাশাপাশি বসলাম। একসময় অনিতা আমার দিকে ঝুঁকে পড়ে বলল, আজকের পড়াটা ফাঁকি দিলাম বলে রাগ করলেন না তো মাস্টারমশাই? উত্তরে শুধু হাসলাম। তারপর মাঝে মাঝে নৃত্যনাট্য সম্বন্ধে মন্তব্য করতে অনিতা আমার দিকে ঝুঁকে পড়ল। তার প্রসাধনের সুবাস, সান্নিধ্যের মাদকতা আমাকে উন্মত্ত করে তুলল। ট্যাক্সিতে ফিরলাম। এবার দুজনে পাশাপাশি। নৃত্যনাট্যের সুর, তাল, ছন্দ তখনও মস্তিষ্ককে আচ্ছন্ন করে রেখেছে। হঠাৎ অনিতার সুঢৌল যৌবনপূর্ণ একটি হাত আমার কোলের ওপর। আচ্ছা, আমার নাচের ফিগার নেই, নাচ শেখবার আমার ভীষণ ইচ্ছা। আমার অবস্থা সঙ্গীন, দেখুন না আমার হাতের গড়ন। অগত্যা অনিতার হাতটা নিজের হাতে তুলে নিলাম। স্পর্শমাত্র সারা দেহে যেন বিদ্যুতের সঞ্চার। মনে হলো উত্তাম রক্তস্রোতে শিরার বাঁধর ছিন্ন হয়ে যাবে। বললাম, তোমার ফিগার তো ভালোই, নাচ শিখতে পারো, বাবাকে বলে দেখব। অনিতা হাত সরিয়ে নিল। আপনাকে মাস্টারমশাই বলবো না, কল্যাণদা বলবো। কেমন? সেই ভালো। মোটর বাঁক নেওয়ার সময় টাল সামলাতে না পেরে অনিতা আবার গায়ের ওপর এসে পড়ল। দুর্বার ইচ্ছা হলো তাকে সজোরে বুকে জড়িয়ে ধরার, ফুলের মতন কোমল যৌবনপূর্ণ দেহ আলিঙ্গন করার দুর্দম বাসনাকে বহু কষ্টে নিবৃত্ত করলাম। মনকে বোঝালাম আমি গুরু, অনিতা ছাত্রী। এই পবিত্র সম্পর্ক কুলুষিত করার কোনো অধিকার আমার নেই। কিন্তু মনের অন্তরেও আর একটা মন অন্য কথা বলল। যৌবন উপভোগের কাল, আমি পুরুষ, অনিতা নারী। এমন সুযোগের অপব্যবহার
মূর্খতার নামান্তর। ট্যাক্সি অনিতাদের বাড়ির সামনে থামতে নিশ্চিন্ত হলাম। দুজনে নামলাম। অনিতা বলল, একটু বসে যাবেন না কল্যাণদা? না, দেরি হয়ে গেছে। লেলিহান একটা শিখা থেকে কোনো রকমে যেন পালিয়ে বাঁচলাম। অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারলাম না। বিছানায় এপাশ ওপাশ করলাম। যতক্ষণ চোখ বন্ধ করি, মুদিত চোখের পাতায় অনিতার যৌবনচ্ছল দেহ ভেসে উঠল। তার স্পর্শ গন্ধ আমাকে চঞ্চল করে তুলল। তন্দ্রাচ্ছন্ন হবার মুহূর্তে প্রতিজ্ঞা করলাম টিউশনিতে ইস্তফা দেব। মনের এই অবস্থায় অনিতাকে পড়াতে যাওয়া উচিত নয়। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই প্রতিজ্ঞা ধূলিসাৎ হলো। দুর্বার এক আকর্ষণ ঠিক দিনে আমাকে অনিতার কাছে নিয়ে গেল। অনিতা ধীর স্থির, সে রাতের কোনো চঞ্চলতা তার মধ্যে নেই। মন দিয়ে পড়াশোনা করল। আমি আশ্বস্ত হলাম। নিজের ভারসাম্য হারিয়ে ফেলার জন্য নিজেকে ধিক্কার দিলাম। একটু পরেই চা এলো। আমি তখন অনিতাকে ইতিহাস পড়াচ্ছিলাম। দু একবার অনিতা চা পানের অনুরোধ করেছিল, আমি কান দিইনি। আপনার চাটা ঢেকে রাখি, না হলে ঠান্ডা হয়ে যাবে। একসময় অনিতা জানলার দিকে বাইরের দিকে দেখল। সন্ধ্যার কোলাহল ভেসে আসছে, ফেরিওয়ালাদের নানান সুরের চিৎকার। সেই দিকে চোখ রেখেই অনিতা বলল, জানেন কল্যাণদা, জ্বরের ঘোরে চমৎকার একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম আমি আর আপনি পাশাপাশি চলেছি, বালি ভেঙে ভেঙে। একটু দূরে বিরাট নীল সমুদ্র, কি তার গর্জন! বালির ওপর অজস্র শাঁখ আর ঝিনুক ছড়ানো নানা রঙের। কোথায় যাচ্ছিলাম আমরা তা তো জানি না। যাওয়া শেষ হবার আগেই তন্দ্রা ভেঙে গেল। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে স্বপ্নে দেখিনি বটে, কিন্তু এ কদিন কেবল তোমার কথাই ভেবেছি। আমার কথা? হ্যাঁ অনিতা, সেদিন তোমায় কি অসহায় দেখাচ্ছিল। তুমি ঘুমোচ্ছিলে, মাঝে মাঝে ভুরু কোঁচকাচ্ছিলে, বোধহয় যন্ত্রণায়। অনিতা কিছু বলল না, এক দৃষ্টে কিছুক্ষণ আমার দিকে দেখল, তারপর হাতটা বাড়িয়ে দিল। আমি একবার পিছন দিকে দেখলাম, ঘর খালি, পর্দা ফেলা। আমি অনিতার হাতটা আমার তপ্ত ঠোঁটে চেপে ধরলাম অনেকক্ষণ। একদিন শরীরের কোষে কোষে সে দাহ জ্বালিয়েছিল, তা যেন কিঞ্চিৎ প্রশমিত হলো। হাতটা ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার নার্স কোথায়? আমি ভালো আছি বলে বাড়ি গেছি, রাতে আসবে। তোমার বাবা আসেন? হ্যাঁ, সকালে অনেকক্ষণ থাকেন, বেশ রাতে ফেরেন, তাই রাতে আসা সম্ভব হয় না। একটু পরেই চাকর চা বিস্কুট এনে আমার সামনে টিপটের উপর রাখল। আমি ব্যস্ত হয়ে বললাম, এ কি, আমার জন্যে কেন, অসুখের বাড়িতে? অনিতা বলল, আমি তো এখন ভালো আছি কল্যাণদা। আমি জিজ্ঞাসা করলাম, তোমার? আমারও আসবে। সেই চাকরি টোস্ট আর স্যুপ এনে অনিতার সামনে রাখল। উঠবার সময় অনিতা বলল, আপনি পরশু থেকে আসবেন, অনেকদিন স্কুল কামাই হলো। সেদিন সারাটা পথ চিন্তা করলাম। আমাদের দেশে আবহাওয়া আর পরিবেশের কল্যাণে 15 বছরের মেয়ে নিছক বালিকা নয়, জীবনের জটিল রহস্যের অনেক কিছুই তার জানা হয়ে যায়। তাছাড়া অনিতা বয়সের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যবতী। তাকে দেখলে 24-25 বছরের যুবতী মনে হয়। আজ আমার ব্যবহারের তাৎপর্য বোঝার মতন বয়স নিশ্চয় তার হয়েছে। পড়াতে যেদিন গেলাম, সিঁড়িতে উঠতেই গিটারের শুনতে পেলাম। অনিতা গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর বাজাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ শুনলাম, তারপর গিটার থামতে ঘরে ঢুকলাম। পড়ার ঘরের মেঝের ওপর ছোট্ট একটা কার্পেট পেতে অনিতা বসেছে, আর বোধহয় বাজাবে না। গিটারটা রেখে দিয়েছে পাশে। ঘরে ঢুকে বললাম, তোমার গিটারের হাত ভারী চমৎকার অনিতা। অনিতা আরক্ত হলো, ওমা, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন বুঝি? কোনো উত্তর দিলাম না, হাসলাম। কিছুদিন শিখেছিলাম, তারপর আর ভালো লাগেনি, ছেড়ে দিয়েছিলাম।
চেয়ার টেনে বসতে বসতে বললাম, সর্বনাশ, তুমি যা খেয়ালি মেয়ে, কিছুদিন পর লেখাপড়াও হয়তো ভালো লাগবে না, ছেড়ে দেবে। আলমারির মধ্যে গিটার রেখে অনিতা নিজের চেয়ারে বসে বলল, আমার মতিগতির কথা কিছুই বলা যায় না। পড়া আরম্ভ হলো। বেশ বুঝতে পারলাম পড়তে অনিতার বিশেষ মন নেই, বোধহয় শরীর সম্পূর্ণ সারেনি। জিজ্ঞাসা করলাম, কি শরীর খারাপ নাকি? কেন বলুন তো? একটু যেন অন্যমনস্ক মনে হচ্ছে। অনিতা অপ্রস্তুত হলো, আঁচল দিয়ে মুখ মুছে নিয়ে বলল, একটা কথা ভাবছিলাম। কি কথা? আপনার বাড়িতে কে আছে কল্যাণদা? বিধবা মা ছাড়া কেউ নেই? আপনার ভাই বোন নেই? আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। তাহলে আপনি তো খুব আদরের। মধ্যবিত্ত পরিবারের সন্তান। ছেলেবেলায় বাপকে হারিয়েছি, অনেক কষ্টে লেখাপড়া শিখেছি। আমাদের আদর নেবার সমান কোথায়? একদিন যাব আপনাদের বাড়ি। কথাটা অনিতা এত দ্রুত আর আকস্মিক বলল যে আমি চমকে উঠলাম। মার কথা মনে হলো। শহরে বহুদিন থাকলেও মা গ্রাম্যতা পরিহার করতে পারেনি। নিজের সংসারের বাইরে যে একটা জগৎ আছে সে সম্বন্ধে মোটেই অবহিত নন। অনিতার মতন মেয়েকে হঠাৎ নিয়ে গেলে বিপদ আছে। আমি ছাত্রী পড়াই, এমন একটা খবরে মা বিশেষ খুশি নন। তার উপর যদি দেখে যে ছাত্রী এমন অলোক সামান্য সুন্দরী, তাহলে হয়তো কান্নাকাটি করে আমাকে টিউশনে ছাড়তে বাধ্য করবে। কিন্তু এসব কথা তো আর অনিতাকে বলা যায় না। বাংলা কবিতার বই তুলে নিয়ে বললাম, আমি কবিতা পড়ি, তুমি বরং শোনো। অনিতা দুগালে দুটো হাত রেখে বসল। আমি পাতা উল্টে উল্টে ভারততীর্থ কবিতা বের করে কবিতা পড়তে শুরু করলাম। কলেজে উদাত্ত কণ্ঠের জন্য সুনাম ছিল। নানা অনুষ্ঠানে আবৃত্তি করে হাততালি পেয়েছি। একটু চাপা কণ্ঠে আবেগ নিয়ে কবিতাটি আবৃত্তি করলাম। আবৃত্তি শেষ হতে অনিতা উচ্ছ্বাসিত হয়ে উঠল। বাহ, আপনি কি চমৎকার আবৃত্তি করেন কল্যাণদা, আমাকে শেখাবেন? হাসতে হাসতে বললাম, তোমার বাবা আমাকে রেখেছেন পাঠ্যপুস্তক পড়াবার জন্য, আবৃত্তি শেখাবার জন্য নিশ্চয় নয়। অনিতা দু চোখের অদ্ভুত ভঙ্গি করে হাসল। বেশ, আবৃত্তি শেখানোর জন্য আমি আলাদা করে আপনাকে কিছু দেব? কি দেবে? আপনি যা চাইবেন। মূর্খ নারী, আমি কি চাইতে পারি তোমার ধারণা নেই। তোমার দেহের দ্বারে আমি ভিভুক্ষ ভিখারি। তুমি যদি প্রশ্রয় দাও তাহলে আমার আকাঙ্ক্ষার পরিসীমা থাকবে না। কিন্তু এসব কথা অনিতাকে বলা যায় না। কি শেখাবেন তো? শেখাবো। কবে? মাসের বাড়তি একদিন আসবো, সেদিন আনলে। নাম্বারমুখী অনিতার বাবার সঙ্গে দেখা হলো। মোটর থেকে নেমে এগিয়ে আসছিল। চলার ছাদ দেখেই মনে হলো পা দুটো ভদ্রলোকের আয়ত্তে নেই। এই যে মাস্টারমশাই, ছাত্রীর কীরকম পড়াশোনা হচ্ছে? উগ্র গন্ধের ঝাঁঝ নাকে এলো। কোনো রকমে বললাম, আজ থেকে পড়া আরম্ভ করলাম। হ্যাঁ, কদিন তো ভুগে উঠল। মানে মাস্টারমশাই, কি মনে হচ্ছে আমার মেয়ে লেখাপড়া হবে? আজকাল লেখাপড়া শেখাটা খুব দরকার। না হবার কিছু নেই। অনিতা বুদ্ধিমতী। তাই নাকি? থ্যাংক ইউ। ভদ্রলোক বার কয়েক আমার কাঁধ চাপড়ে ওপরে উঠে গেল। রবিবার। বসে বসে খবরের কাগজ উল্টাচ্ছি, মা এসে দাঁড়ালো। বিলু? কাগজ ছড়িয়ে বললাম, কি বলো? মা এসে তক্তপোষের একপাশে বসলো। খুব দরকার না থাকলে আমার কাছে মা আসেই না। দেখলাম একটা খাম আমার দিকে এগিয়ে দিল, সম্ভবত কোনো মামার চিঠি। কিন্তু খামটা হাতে নিয়েই ভুল ভাঙল। সাদা খাম, নাম ঠিকানা বা ডাকটিকিটের ছাপ নেই। খামের মধ্যে একটা ফটো, একটি তরুণীর কোমর পর্যন্ত। ফটোতে রং বোঝা যায় না। মুখশ্রী মন্দ নয়। কেমন দেখতে রে মেয়েটিকে? ফটো মার হাতে ফেরত দিয়ে বললাম, খারাপ কি? তাহলে কথা চালাবো? এরকমই কিছু একটা আন্দাজ করছিলাম।
মার কথায় সন্দিগ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কিসের কথা? কেন, তোর বিয়ে? পাগল হয়েছ মা? এমনিতেই আমার মা বেটার শান্তিতেই আছি, বাইরে থেকে একটা মেয়ে এনে অশান্তির সৃষ্টি করব? কেন অশান্তি হবে কেন? হবে মা, হবে। বন্ধুবান্ধবদের বেলায় দেখছি তো বেশ ছিল, বিয়ের পর থেকেই ঝঞ্ঝাট শুরু হয়ে গেল। ভালো ঘরে মেয়ে আনলে এরকম কিছু হবে না। ভালো ঘর খারাপ ঘর নেই মা, যুগের হাওয়াই আজকাল এই রকম। তাছাড়া শোনো, জীবনে আরও উন্নতি না হলে বিয়ে করব না মা। মা আর কথা বলল না, মুঠোর মধ্যে খামটা আঁকড়ে ধরে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। মার দুঃখ আমি যে বুঝি না এমন নয়, বয়স হচ্ছে, শরীরে নানা রোগ এসে জুটছে, উদয়াস্ত পরিশ্রম করা আর তার পক্ষে সম্ভব হচ্ছে না। সাহায্য করার একজন লোকের দরকার। খবরের কাগজটা তুলে নিয়ে এগিয়ে গিয়ে রেখে দিলাম, তক্তপোশের ওপর শুয়ে পড়লাম। আজ যদি উল্টোটা হতো, তাহলে কি হতো? মা ফটো দেখানোর বদলে আমি যদি ফটো দেখাতে মাকে, অনিতার ফটো। মেয়েটিকে দেখে মা বলতো, কে রে মেয়েটি, তোর চেনা? চমৎকার দেখতে তো। অল্প অল্প করে অনিতার পরিচয় দিতাম, তার সঙ্গে আমার হৃদ্যতার পরিমাণ। তাকে ছাড়া অন্য মেয়ে বিয়ে করা যে অসম্ভব এ কথাও বলতাম। সব কিছুর অযৌক্তিকতা মনে হলিতেই তক্তপোশের ওপর থেকে উঠে বসলাম। এ যেন বিন্দুতে সিন্ধু দর্শন। অনিতার হৃদয়ে কতটুকু পরিচয় পেয়েছি যে তাই নিয়ে আকাশ কুসুম রচনা করে চলেছি। আমি অনিতার 50 টাকার গৃহশিক্ষক, এমন কিছু লোভনীয় চাকরি করি না। মাথা গোঁজবার মতন নিজস্ব কোনো আস্থানা নেই। আমার মতন পাত্রের হাতে অনিতাকে তার বাবা দেবে, এটা অবিশ্বাস্য। অনিতার যে বয়স, সে বয়সে সবাই একটু চাঞ্চল্যবোধ করে, রোমান্সের আস্বাদন আশায় উন্মুখ। তার জীবনে আমি প্রথম পুরুষ, তাই আমাকে কেন্দ্র করে তার স্বপ্ন দেখা, তার যৌবন বিলাস। এই ঘোর কেটে যাবে। যে জল তটিনীর বুকে আবদ্ধ সৃষ্টি করছে কুল প্লাবনের প্রয়াস, সে জল একদিন শান্ত হয়ে যাবে। কয়েকদিন পরেই আমার জীবনে পরিবর্তন এলো। এই পরিবর্তন অপ্রত্যাশিত, কিন্তু আমার কাম্য ছিল। পড়াতে অনিতার ঘরে ঢুকে দেখলাম সে জানলায় দাঁড়িয়ে বাইরের দিক দেখছে। জুতোর শব্দ করলাম, একবার ডাকলাম অনিতা বলে, সাড়া নেই। কৌতূহল হলো, জুতো খুলে পা টিপে টিপে অনিতার দিকে গিয়ে দাঁড়ালাম। পাশে একটি দুতলা বাড়ি, তার দুতলায় জানলার পর্দা সরানো, এখনো দিনের আলো রয়েছে, দেখার কোনো অসুবিধা নেই। মনে হলো সদ্য বিবাহিত দম্পতি, না হলে এত উদ্দাম হয়ে উঠত না। মেয়েটির বয়স বোধহয় বছর 22-23, পরনে শুধু শাড়ি, ব্লাউজের বালাই নেই, সম্ভবত গা ধুয়ে এসেছে। যুবকটি 30-এর কোঠায়, মেয়েটিকে তাড়া করছে, আর মেয়েটি কপট ভয়ে সারা ঘরে ছোটাছুটি করে বেড়াচ্ছে। মাঝে মাঝে মেয়েটি ক্লান্ত হবার ভান করে ছেলেটির কাছে ধরা দিচ্ছে, আর ছেলেটি তাকে নিবিড় বাহুবন্ধনে বেঁধে মুখে বুকে গলায় চুম্বনের পর চুম্বন করছে। মেয়েটির শাড়ি মেঝেয় লুটিয়ে পড়ছে, ঊর্ধ্বাঙ্গ অবারিত, সারা মুখ আরক্ত। মুখে এই না না আর না বললেও বাধা দেওয়ার চেষ্টা করছে না। এমন অন্তরঙ্গ দাম্পত্য দৃশ্য দেখা আমার জীবনে এই প্রথম। অস্বীকার করে লাভ নেই, রীতিমতন উত্তেজিত হয়ে উঠলাম। ভুলে গেলাম আমার সামনে অনিতা দাঁড়িয়ে। অনিতা আমার ছাত্রী। আমার উত্তপ্ত নিঃশ্বাস অনিতার কাঁধে লাগতেই সে চমকে মুখ ফেরালো। দেখলাম তার দুটি চোখ মদির, নিঃশ্বাস ঘন। পাশের বাড়ি অশ্লানীন দৃশ্য
তার দেহ মনকে উদ্দীপিত করেছে। আমি নিজেকে হারালাম। আমার শিক্ষা দীক্ষা পরিবেশ সব বিস্মিত। দুহাত দিয়ে অনিতাকে নিজের বুকের ওপর টেনে নিলাম। কি আশ্চর্য, অনিতাও যেন তৈরি ছিল। সে নিঃসংকোচে নিজেকে আমার কাছে সমর্পণ করল। আমি তার রক্তিম তপ্ত ঠোঁটে নিবিড় চুম্বন এঁকে দিলাম। আর একবার চুম্বন করতে যেতেই অনিতা বাধা দিল। দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি। অনিতা যখন সাবধানে দরজাটা বন্ধ করে দিয়ে এলো, তখন আমি নিজেকে অনেকটা সামনে নিয়েছি। অনিতা কাছে আসতে তার দু কাঁধে হাত রেখে বললাম, অনিতা, তুমি রাগ করলে না তো? আমার বুকের ওপর মুখ ঘষতে ঘষতে অনিতা উত্তর দিল, রাগ করব কি গো, কতদিন আমি এই স্বপ্ন দেখেছি তুমি আমায় কাছে টেনে নিয়ে আদর করছো। আবার দুজনে ঘনিষ্ঠ হলাম। কিছুদিন পর খেয়াল হতে লাগলো, আর নয়, এবার দরজা খুলে দাও, চাকর হয়তো চা নিয়ে আসবে। অনিতা দরজা খুলে দিয়ে চেয়ারে এসে বসল। আমিও বসলাম। বুঝতে পারলাম আমার পক্ষে আজ পড়ানো অসম্ভব। অনিতার নরম দেহের স্বাদ সারা শরীরে পরিব্যাপ্ত। অনিতার অবস্থাও পাঠ নেবার অনুকূল নয়। বাতি জ্বালিয়ে একটা বই খুলে সামনে রাখলাম। কি বই জিজ্ঞাসা করতে গিয়েই থমকে গেলাম। অনিতার ব্লাউজের দুটো হুক খোলা, অন্তর্ব্যাস দেখা যাচ্ছে। আমি বললাম, এই ঠিক হয়ে বসো। অনিতা লজ্জিত হয়ে উঠে দাঁড়ালো। তারপর ঘরের কোণে গিয়ে আমার দিকে পিছন ফিরে বেশবাস ঠিক করে নিল। সেদিন একেবারে পড়া হলো না। আমি পড়াতে বাড়াতে বারবার অন্যমনস্ক হয়ে গেলাম। মাঝে মাঝে মুখ তুলে দেখলাম সে এক দৃষ্টে আমার দিকে চেয়ে আছে। পড়ানো বন্ধ করে হাত বাড়িয়ে তার একটা হাত নিজের হাতের ওপর আঁকড়ে ধরলাম। সচরাচর সে সময় উঠি, তার আধ ঘন্টার পরে উঠলাম। রোজকার মতন অনিতা দরজা পর্যন্ত গেল। আমি চৌকাঠ পার হবার আগেই আমার জামা টেনে ধরল। এই, ফিরে দাঁড়ালাম। অনিতা আমার খুব কাছে এসে দাঁড়ালো। তার দুটি চোখে কামনার রোশনাই, স্ফুরিত ওষ্ঠাধর কাঁপছে। আবার তাকে বুকের ওপর টেনে ধরলাম। আদরে সোহাগে বিপর্যস্ত করে আমি যখন রাস্তায় এসে দাঁড়ালাম, তখন মনে হলো আমার মধ্যে যেন এক নতুন মানুষ জন্ম নিচ্ছে। ট্রামে যেতে যেতে বারবার মনে মনে উচ্চারণ করলাম, অনিতা ছাড়া আমার জীবনে আর কারো স্থান হবে না। অনিতাকে না পেলে আজীবন কুমার থাকব। আমি যে খুব অন্যমনস্ক, সেটা মাও লক্ষ্য করল। খাবার সময় মা বলল, কি রে, হাত গুটিয়ে বসে কি এত ভাবছিস? চমকে উঠে বললাম, না ভাবছি আর কি, কলেজে একটা গন্ডগোল হবে শুনছি। গোলমাল কারা করবে? ছাত্ররা। কেন? একজন অধ্যাপকের ওপর তাদের কি অভিযোগ আছে? তাতে তোর চিন্তার কি আছে এত? তোর ওপর তো আর হামলা হবে না। হাসবার চেষ্টা করে বললাম, সে কথা কিছু বলা যায় না মা, ছাত্ররা একবার খেপলে কিছু কাণ্ডজ্ঞান থাকে না। মাও একটু চিন্তিত হলো। দেখিস বাবা, একটু সাবধানে থাকিস, তেমন বুঝলে কটা দিন ছুটি নিয়ে নে। কিছু উত্তর না দিয়ে নিজের ঘরে চলে এলাম। সারা রাত চিন্তার আবর্তে ছটফট করলাম। আমার দিক থেকে কোনো অসুবিধা নেই। অনিতা মতন মেয়েকে আমার মা দুহাত বাড়িয়ে বুকে টেনে নেবে। অসুবিধা অন্যদিকে। আমার মতন এমন স্বল্প আয়ের অধ্যাপকের হাতে অনিতার বাবা যে মেয়ে দেবে, এমন মনে হয় না। এ শহরে আমার নিজের বলতে বাড়ি নেই, এক চিলতে জমিও নেই। যা উপার্জন তাতে ভবিষ্যতে কোনোদিন বাড়ি করতে পারবো এমন আশা দুরাশা। সম্বল আমার রূপ, কিন্তু পুরুষের রূপ মেয়ের বাপের কাছে একমাত্র লোভনীয় সম্পদ নয়। প্রথমত অনিতার বাপের কাছে কথাটা জানানো দরকার। জানি এই বিষয়ে অনিতা আমাকে সাহায্য করবে, এটা ঠিক। মাতৃহীন কন্যার কথা
বাপের পক্ষে অবহেলা করা কঠিন। পড়াবার দিন রাস্তা থেকে দেখলাম অনিতা বারান্দায় দাঁড়িয়ে। আমাকে দেখে মুচকি হাসল। আমি ঘরে ঢুকতেই বলল, এই দেখো, ফ্লাক্সে চা এনেছি, কাপ ডিশ সব আছে, দরজা খোলবার দরকার হবে না। আমি হাসলাম। দুষ্টুমি বুদ্ধি 16 আনা। উত্তরে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা আমাদের কোনো জ্ঞান ছিল না। অনিতার বেনি খুলে খোলা চুল পিঠের ওপর, ব্লাউজ ঘরের এক কোণে, অসম্বৃত শাড়ি। আমিও বললাম, নাও, ঠিক করে নাও। পড়ার টেবিলে বসে জিজ্ঞাসা করলাম, একটা কথা জিজ্ঞাসা করবো অনিতা? বলো, তুমি আমায় সত্যি ভালোবাসো? এ কথা তুমি জিজ্ঞাসা করছো? জিজ্ঞাসা করছি এই জন্য, তোমার বাবার কাছ থেকে তোমাকে আমি ভিক্ষা চাইব। তোমার কি মনে হয় উনি আপত্তি করবেন? আমার ভয় করে, কারণ আভিজাত্য, কালিন্য আমি তোমাদের সমান নই। মনে হয় আমার ভয়ের ছায়া অনিতার মুখেও পড়ল। কি জানি, ঠিক বুঝতে পারছি না। বাবা যদি আপত্তি করে, তাহলে তুমি যা বলবে, যেখানে আমি তোমার সঙ্গে পালিয়ে যাব। আমি হেসে ফেললাম। তুমি নাবালিকা, তোমার কোনো স্বাধীন ইচ্ছা থাকতে পারে না। তোমাকে বরণ করলে আইনের চোখে আমি অপরাধী হব। অনিতার দুটি চোখ জলে ভরে গেল। ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, ওসব আমি জানি না। তুমি যেভাবে পারো একটা অব্যবস্থা করো। তোমাকে না পেলে আমি বিষ খাবো। সম্ভবত ভঙ্গিতে বললাম, এমন মন খারাপ করো না, যা হোক ব্যবস্থা একটা করা যাবে। আগে তোমার বাবার কাছে কথাটা পেরে দেখি। সেদিন পড়ানো দূরে থাক, পাঠ্যপুস্তকের একটা পাতাও খোলা হলো না। দুজন দুজনকে আলিঙ্গন করে চুপচাপ বসে রইলাম। সময় উত্তীর্ণ হতে অনিতার চোখের জল মুছিয়ে বের হয়ে এলাম। ঠিক করলাম অনিতার বাবার সঙ্গে কথা বলে তারপর মাকে জানাবো। 3-4 দিন চেষ্টা করলাম, অনিতার বাপকে পেলাম না। অনিতার কাছেই শুনলাম ব্যবসার ব্যাপারে তার বাবা খুব ব্যস্ত, রাত 12টার আগে বাড়িতে ফিরছে না। বম্বে থেকে এক ধনকুবের এসছে, তার হোটেলে ধর্ণা দিয়ে পড়ে আছে। উদ্দেশ্য কিছু অর্থ সেখানে বিনিয়োগ করা। যে বাড়িতে বর্তমানে আছি সেখানে অনিতাকে নিয়ে থাকতে পারবে বলে আমার মনে হয় না। একটা ফ্ল্যাটের সন্ধানে শহর চষে বেড়ালাম। সেসব ফ্ল্যাট আছে, সেগুলো আমার সামর্থ্যের বাইরে। মনের কোণে ক্ষীণ আশা, অনিতার বাবা বিত্তমান, প্রতিপিত্তশালী। মেয়ে জামাইয়ের জন্য যদি কোনো ফ্ল্যাটের ব্যবস্থা করে দেয়। এমনই মনের অবস্থায় পড়াতে যাব বলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, হঠাৎ নবেন্দুদার সঙ্গে দেখা। আমার পিঠ চাপড়ে বলল, কি হে, কেমন আছো? ভালো। তারপর তোমার ছাত্রী পড়াশোনা করছে কেমন? অন্তত দিন 15 তার সঙ্গে পাঠ্যপুস্তকের কোনো যোগাযোগ নেই। এমন কথা বলি কি করে, তাই বললাম, ওই একরকম। তারপরেই কথাটা মনে পড়ে গেল, নবেন্দুদার সঙ্গে অনিতার বাপের যথেষ্ট ঘনিষ্ঠতা। কথাটা নিজে না বলে যদি নবেন্দুদাকে দিয়ে বলাই কেমন শোভন হবে। আর নবেন্দুদা আমার বিষয়েও সঠিক সমাচার দিতে পারবে, যা আমি বললে অতিরঞ্জিত বোধ হয়। একটু এদিকে আসবে, একটা কথা আছে নবেন্দুদা। নবেন্দুদা সরে রাস্তার একপাশে এলো। আদ্যপান্ত সব বললাম, আমাদের ঘনিষ্ঠতার কাহিনী। অনিতাকে না পেলে আমার জীবন বৃথা। নবেন্দুদা যদি অনিতার বাপের সম্মতি আদায় করে দেয়। সব কথা শুনে নবেন্দুদা বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে কিছুক্ষণ আমাকে দেখলো। তারপরে বলল, তুমি কি খেপেছ? কেন, খেপার কি হলো? আরে অনিতা তো বাপের রক্ষিতার মেয়ে। রক্ষিতা মারা যেতে নিজের কাছে রেখে মানুষ করছে। একসঙ্গে যেন হাজার ভীমরুল আমার সর্বাঙ্গে দংশন করলো। কালো পর্দা একটা নেমে এলো চোখের সামনে। আমাদের সংস্কার ভীরু প্রেমকে নিঃশেষে গ্রাস করলো।